Welcome everyone from Matrix Point. So আজকে FCPS Part 1 এর প্রিপারেশন নিয়ে আমি আপনাদের সাথে আছি। আমি ডক্টর জিলানুর রহমান শুভ, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ ফেস বি রেসিডেন্ট ইন হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ডিপার্টমেন্ট BSMMU। সো আমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশনে এন্ট্রেন্সের জন্য চিন্তাভাবনা করছি, বাংলাদেশের প্রেক্ষাপটে স্টিল নাও FCPS Part 1 কোয়াইট স্ট্যান্ডার্ড এবং মোস্ট বলা যায় যে ডিফিকাল্ট একটা এক্সাম, যেখানে আসলে কম্পিটিশনের থেকে এক্সাম নিজেই একটা ডিফিকাল্ট। এখানে এমন না যে আপনার কারোর সাথে কম্পিটিশান হচ্ছে, এখানে সার্টেন একটা কাট মার্ক থাকে 70+, আমরা সবাই জানি, যেটা আপনাকে আসলে গেইন করতে হয়। এবং FCPS বিশেষ করে আমি সার্জারি ফ্যাকাল্টি, নিজে যেহেতু সার্জারি ফ্যাকাল্টি, সো সার্জারি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং সার্জারি যদি আমরা পেপারগুলো অ্যানালাইসিস করি, সবচেয়ে বেশি যে অংশটাতে আমরা FCPS-এ ভয় পাই সেটা আনডাউটেডলি পার্ট 1, দ্যাট ইজ অ্যানাটমি। সো এই পার্ট ওয়ানের পেপার 1টা নিয়ে এত বেশি আসলে ভয় আমাদের কেন? বিশেষ করে আমরা যারা একদমই বিগিনার, ছোটোবেলা থেকে দেখা যায় মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে অ্যানাটমির প্রতি সবারই দেখা যায় যে একটা ভীতি কাজ করে, মনে হয় এত জিনিস, এত ডিটেলস আমাকে মনে রাখতে হবে, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম। আসলে এই জিনিসটা কিন্তু কম্পারেটিভলি অনেক কঠিন। অ্যানাটমি সবচেয়ে বড় যেগুলো সমস্যা সেটা হচ্ছে সবচেয়ে ভাস্ট। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ, যতগুলো পরীক্ষা দেয়, সবচেয়ে হিউজ সিলেবাস বলতে গেলে অ্যানাটমি, সবচেয়ে মোটা বই অ্যানাটমি, এবং সবচেয়ে বেশি মনে হয় আমরা পড়ছিও এই অ্যানাটমি। এবং এত পড়ার পরও দেখা যায় যে ইনপুট হয় অনেক, আউটপুট হয় অনেক কম। তাহলে আসলে অ্যানাটমির প্রিপারেশনটা আসলে কীভাবে পার্ট 1-এর জন্য নেওয়া উচিত, বা কীভাবে প্রিপারেশনটা নিলে আমাদের এই এক্সামগুলো, এন্ট্রেন্স এক্সামগুলো অনেক ইজি হয়ে যাবে, সেই জিনিসটা আমি একটু জাস্ট আপনাদের সাথে হাইলাইট করব। সো অ্যানাটমির প্রিপারেশন যদি বলতে আসি, পার্সোনালি আমাকে যদি কেউ যখন জিজ্ঞেস করে যে আসলে অ্যানাটমি এত ডিফিকাল্ট কেন মনে হয়, স্টিল আমার কাছেও ডিফিকাল্ট মনে হয়। যে অ্যানাটমি আসলে মেন যেটা সমস্যা সেটা হয় যে আসলে আমার যেটা পার্সোনাল অবজারভেশন সেটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশনের সমস্যা। জিনিসটা কি, যে অ্যানাটমি ম্যাক্সিমাম জিনিস যেগুলো আমরা পড়ি সেগুলো ম্যাক্সিমাম কিন্তু অদেখা। কুই ক্যাডাভারের উপর আপনি যে ফিচারাটা দেখবেন, হিউম্যান বডিতে যখন একসাথে 5-6টা ফিচারা থাকবে, দুটার অ্যানাটমি কিন্তু একরকম না। অথবা যদি কোনো হিস্টোলজিক্যাল ফিচার পড়তে যান, মাইক্রোস্কোপের নিচে আমরা এতটাও এক্সপোজারে যাই না যে ওই ইমপ্রেশনগুলো আমাদের থাকে। সো অ্যানাটমি পড়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই যে মাস্ট আপনার একটা ভিজুয়াল ইমপ্রেশন অবশ্যই থাকতে হবে। এবং এক্ষেত্রে দেখা যায় যে কালার অ্যাটলাসের কোনো বিকল্প না। আপনি যদি একটু রিকল করেন, দেখবেন ফার্স্ট ইয়ারে আমাদের যারা অ্যানাটমির প্রফেসর ছিলেন, যারা আমাদের বেস্ট টিচার ছিলেন, স্যার ম্যাডাম, সবাই বলতো যে বারবার অ্যাটলাস দেখো, ঠিক না? যে অ্যাটলাসের কোনো বিকল্প নেই। আসলেই তাই। এই যে আমি এখন সার্জারিতে ক্যারিয়ার করছি, ইন ফিউচার আপনারাও সার্জারিতে ক্যারিয়ার করবেন, স্টিল না আমরা যখন কোনো সার্জারি করতে যাই, কোনো ডিফিকাল্ট নতুন কিছু অথবা একটু বড় বিগ ধরনের টাইপ সার্জারি, আমরাও কিন্তু এই সার্জিক্যাল অ্যাটলাসগুলো দেখি যে আসলে কোন অংশটা কাটলে কোন আর্টারি কোন দিক দিয়ে যাচ্ছে, কোন ভেইন কোন দিক দিয়ে যাচ্ছে। আপনি যত বেশি দেখবেন হিউম্যান বডির সাথে, তত বেশি কোরিলেট করতে পারবেন। আপনার সার্জারিগুলো ততটাই মেটিকুলাস হবে। আর আপনার যদি অ্যানাটমিক্যাল নলেজ কম থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সার্জারিটাও খুব ট্রাবলসাম হচ্ছে, এবং আপনিও ঠিকমতো সার্জিক্যাল অ্যানাটমি বুঝতে পারতেছেন, এবং আলটিমেটলি সার্জিক্যাল আউটকামও খুব খারাপ হয়। সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে অ্যাটলাস, একটা গুড অ্যাটলাসের আসলে কোনো বিকল্প নেই সার্জারিতে। অ্যাটলাস দেখে আপনাকে একটা ইমপ্রেশন নিতে হবে। সো আমি জাস্ট ইন শর্ট FCPS-এ অ্যানাটমিতে যে কোনো একটা অর্গান আমি জাস্ট সিলেক্ট করেছি আজকের জন্য স্টমাক। আমি আপনাদের অনলি 5 to 10 মিনিট টাইম নিব, যেখানে স্টমাকের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখান থেকে বিগত বছরগুলো খুব বেশি কোশ্চিন আসছে, সেগুলো নিয়ে আমি হাইলাইটেড করে পড়বো আপনাদের সাথে। আর আসলে কীভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত বা নিলে আমাদের জন্য ইজি হবে, সেই জিনিসটা আমি হাইলাইট করবো। সো ফার্স্ট অফ অল, স্টমাকের যখনই আপনি যে কোনো অর্গান পড়তে যান, অবশ্যই আপনাকে তো একটা ডিটেলস ডিসক্রিপশান, আপনি যে বই ফলো করেন, যে শিট ফলো করেন, থাকবেই। বাট আপনাকে একটা অ্যাটলাস পাশে রাখতে হবে। সো আমরা যখন স্টমাকে যে কোনো জিনিস পড়তে যাই, স্টমাকের এই ছবিটাই মাস্ট। এবং এটা আমরা না জানার কিছু নেই, ম্যাক্সিমাম জিনিসই জানি। কী জানি বা এই ছবি দেখে আসলে আমরা কী শিখতে পারি, আপনি যদি একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি ছবিতে এই জায়গায় দুইটা অরিফিস আছে। একটা হচ্ছে কি কার্ডিয়াক অরিফিস, আর একটা পাইলোরিক অরিফিস, ঠিক না? তারপর আমরা যদি দেখি স্টমাকের কয়টা পার্ট, 4টা পার্ট, ফান্ডাস, বডি, পাইলোরাস অথবা পাইলোরিক অ্যান্ট্রাম। অ্যানাটমিক্যালি ফান্ডাস বলতে কী বুঝি, যে এখানে একটা নচ দেখা যাচ্ছে, নচটার নাম কি, কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচের উপরে এটা একটা কীরকম লাইন, হরিজন্টাল লাইন, এই লাইনের উপরে যে অংশটা যায় সেটাকে কী বলে, ফান্ডাস। তারপর কার্ডিয়াক নচ থেকে এই যে এখানে আসলাম, এখানেও একটা হরিজন্টাল লাইন নেওয়া হয়েছে, ঠিক না? এই অংশটাকে বলা হচ্ছে বডি।
তাহলে পরীক্ষায় কী কোশ্চিনটা আসতে পারে এই ছবি থেকে খেয়াল করে দেখেন। এই যে এইখানে আপনি ফান্ডাস ভাগ করলেন, একটা হরিজন্টাল লাইন টানলেন, এখানে একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আপনি ইউজ করেছেন। সেই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটার নাম কি? আমি যদি একটু ছবিটা আঁকাই, এখান থেকে সেই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটার নাম হচ্ছে কার্ডিয়াক নচ। নেক্সট, এখানে আপনি বডি আর ফান্ডাস ভাগ করলেন, তাহলে এখানে একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে, ঠিক না? ছবিতে সেটাকে আমরা দেখতে পাচ্ছি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস অথবা অ্যাঙ্গুলারিস ইনসিসুরা। তাহলে ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। তাহলে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস কোন কার্ভেচারে থাকলো? ছবি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে। কোন কার্ভেচার? লেজার কার্ভেচার, রাইট? তাহলে আপনার পরীক্ষাটা স্টিম আসলো যে স্টমাক ইজ ডিভাইডেড ইনটু ফান্ডাস অ্যান্ড বডি ভায়া ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। আমরা কি ফান্ডাস আর বডিতে ভাগ করলাম? ইনসিসুরা অ্যাঙ্গুলারিস দিয়ে নো, বডি অ্যান্ড পাইলোরাসে ভাগ করলাম। অথবা বললাম স্টমাক ইজ ডিভাইডেড ইনটু body and pylorus via incisus angularis present on the greater curvature. False. Right answer কি হবে? দুটা পার্ট ঠিক আছে, বাট নট ইন দ্য গ্রেটার কার্ভেচার, ইট প্রেজেন্ট ইন দ্য লেজার কার্ভেচার। তাহলে ছবি থেকে আপনাকে সূক্ষ্মভাবে ইনফরমেশনগুলো গেইন করতে হবে। টু দি পয়েন্ট, এফসিপিএসে এই জিনিসটা মাস্ট, কারণ এখানে খুব সূক্ষ্ম চেঞ্জ করে। লেজার কার্ভেচারের জায়গায় গ্রেটার কার্ভেচার দিয়ে দিল, বডি পাইলোরাসের জায়গায় ফান্ডাস বডি দিয়ে দিল। হ্যাঁ, সো আমরা এমনি খুব প্রেশারে থাকি, পরীক্ষার সময় সিম্প্যাথেটিক ড্রাইভ অনেক বেশি হয়ে যায় এবং এই ছোটো ভুলগুলো আমাদের খুব বেশি পেইন দেয়। সো বারবার ছবি দেখতে হবে, ছবি দেখে একটা ইমপ্রেশন নিতে হবে। আপনার যখন ইনসিসুস অ্যাঙ্গুলারিস আসবে, আপনার চোখের সামনে এরকম একটা ছবি ভাসতে হবে, আচ্ছা আমি জিনিসটা তো লেজার কার্ভেচারে দেখেছিলাম, এই জিনিসটা এইটা এবং এই পার্ট এবং এই পার্টের মধ্যে ছিল। ক্লিয়ার? তাহলে আপনার পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হবে। তাহলে আমরা যে 4টা পার্টের কথা বলছিলাম, আপনি যদি ছবিটা আবার দেখেন, এই ছবিটা আমি ম্যাট্রিক্স অ্যাটলাস যে বুকটা রয়েছে সেখান থেকে নিয়ে আসছি। সো আবার আমরা এই ছবিটাতে চলে যাই, যে এইখানে যেটা দেখলাম যে বডির পর্যায়ে পাইলোরাসের মধ্যে আবার 3টা পার্ট, পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল অ্যান্ড পাইলোরাস আর পাইলোরিক স্ফিংটার, তারপর শুরু হয়ে গেছে ডিউটেরাম। তাহলে এই পাইলোরাসের এই পার্টটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। একদম শুরুতে যে ওয়াইডেস্ট পার্ট সেটাকে বলা হয় পাইলোরিক অ্যান্ট্রাম, তারপরে ক্যানেল, এবং ক্যানেলের পরে যে লাস্টে অরিফিস থাকে সেটাকে বলা হয় পাইলোরাস। এবং আমরা জানি এই পাইলোরাসে কী থাকে? একটা পাইলোরিক স্ফিংটার থাকে। আচ্ছা, তাহলে আমরা এই যে একটা ক্যানেল পেলাম, তাহলে একটা ক্যানেল পেলে তার দৈর্ঘ্য প্রস্থ জানতে হয়। এই ক্যানেলটার দৈর্ঘ্য কত? 2.5 সেন্টিমিটার, তাহলে খুবই কম। এবং এখানে একটা স্ফিংটার, তাহলে স্ফিংটার সম্বন্ধে আমরা একটু পড়ে ফেলি। এখানে একটা স্ফিংটার আছে, নাম কি? পাইলোরিক স্ফিংটার। আচ্ছা, এই যে পাইলোরিক স্ফিংটার আমরা পড়লাম, এই পাইলোরিক স্ফিংটার কি দিয়ে তৈরি? এটা তো স্ফিংটার, ঠিক না? অবশ্যই তাহলে মাসল দিয়ে তৈরি। তাহলে স্টমাকে আমাদের হিস্টোলজিটা জানতে হবে। স্টমাকে হিস্টোলজি যদি আমরা খেয়াল করি, স্টমাকে কয় ধরনের মাসল পাওয়া যায়? 3 ধরনের। একটু পর আমরা এগুলো আবার যাব, তা আমি একটু বলে নেই। 3 ধরনের মাসল পাওয়া যায় স্টমাকে: আউটার, লঙ্গিচুডিনাল, ইনার সার্কুলার, এবং সবার শেষে ইনার মোস্ট অবলিক। তাহলে আপনার পরীক্ষা কোশ্চিন আসতে পারে যে পাইলোরিক স্ফিংটার কোন মাসল দিয়ে তৈরি। তাহলে আমি যদি আপনাকে পরীক্ষায় এরকম একটা স্টিম দিই, পাইলোরিক স্ফিংটার ইজ ফর্মড সোললি বাই দ্য সার্কুলার মাসল, কি মনে হচ্ছে? স্বাভাবিকভাবে লংজিটুডিনাল মাসল তো লম্বা হয়ে চলে যাবে, এটা কি আপনার স্ফিংটার তৈরি করতে পারবে? স্ফিংটার তৈরি করতে গেলে যেটা সার্কুলার, যেটা বারবার এইভাবে ঘুরে আসে, সেই না এভাবে ঘুরে উল প্যাটার্নে জমা হয়ে একটা কি করতে পারে? স্ফিংটার করতে পারে। তাহলে এই যে পাইলোরিক স্ফিংটার, তাহলে কে তৈরি করে? সার্কুলার মাসল তৈরি করে। বাট আমি স্টিমটা আরেকবার বলি আপনার সাথে, যেটা আমি পরীক্ষায় বলেছি বা এফসিপিএসে এই প্যাটার্নটা আপনাকে ফলো করবে, যে পাইলোরিক স্ফিংটার ইজ ফর্মড সোললি বাই দ্য সার্কুলার মাসল। খেয়াল করেন, আমি একটা ওয়ার্ড যোগ করছি, সোললি। তার মানে কি? পাইলোরিক স্ফিংটারটা শুধুই সার্কুলার মাসল দিয়ে তৈরি। তাহলে এই স্টিমটা অ্যাবসলিউটলি ফলস হয়ে যাবে, কারণ এই পাইলোরিক স্ফিংটার মেইনলি সার্কুলার মাসল দিয়ে তৈরি। কি দিয়ে? মেইনলি সার্কুলার মাসল, এবং এর কিছু পোর্শনে কিছুটা লঙ্গিচুডিনাল মাসল লেয়ারও থাকে। তাহলে পাইলোরিক স্ফিংটার আসলে কী দিয়ে তৈরি হলো? বোথ সার্কুলার মাসল অ্যান্ড লঙ্গিচুডিনাল মাসল। তাহলে আমরা যদি সোললি বাই সার্কুলার মাসল কখনো পরীক্ষায় পেয়ে যাই, তাহলে কিন্তু সেটা ফলস হবে। আমি যদি বলি মোস্টলি বাই দ্য সার্কুলার মাসল বা মেনলি বাই দ্য সার্কুলার মাসল, সেক্ষেত্রে কিন্তু
অ্যান্সারটা ট্রু হয়ে যাবে। তাহলে এফসিপিএস এর জিনিসটা খেয়াল করেন, একদম ছোট্ট এই পাইলোরিক স্প্রিংটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সার্জিক্যাল অ্যানাটমিতে। এই পাইলোরিক স্প্রিংটার থেকে আপনাকে কোশ্চেন করবে, বাট আপনাকে একদম টু দি পয়েন্ট জানতে হচ্ছে যে এটা সোললি কি মোস্টলি কি, এরকম কিছু কিছু ব্যতিক্রম ওয়ার্ড যেটা আপনাকে অ্যানাটমিকে খুব বেশি কঠিন করে ফেলে। আপনি এত ভালো প্রিপারেশন নিয়ে যান, তারপরও দেখা যায় যে এই ছোটো ছোটো কিছু ওয়ার্ড, কিছু আমি যে বলি যে সাহিত্যিক ভাষা দিয়ে দেয় অ্যানাটমির ক্ষেত্রে, একে এমনি অ্যানাটমি আমরা পারি না, অ্যানাটমি খুব কঠিন লাগে, তার মধ্যে এরকম সাহিত্যিক প্যাঁচ দিলে আসলে অ্যানাটমি অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বাট আপনি যদি একটা মেন্টাল সেট আপ নিয়ে যান যে আমাকে এরকম কোশ্চেন করতে পারে, এরকম ওয়ার্ডগুলো দেখলে আমাকে অ্যালার্ট হইতে হবে যে এখানে অবশ্যই কোনো ঝামেলা আছে, দেন দেখবেন যে আপনার পরীক্ষার রেজাল্টের আউটকামও অনেক অনেক ভালো হবে। মেন্টাল প্রিপারেশন ইজ এ ম্যান্ডেটরি পার্ট ফর এক্সাম। ওকে, তাহলে আমরা স্টমাকের পার্ট দেখছিলাম, এখানে পাইলোরিক স্ফিংক্টার সম্বন্ধে একটু আলোচনা করলাম। তারপর আমরা যদি যাই স্টমাকের ক্যাপাসিটি, আমরা জানি এক একজনের ক্যাপাসিটি তো এক এক রকম হবে, ঠিক না? একটা যদি বাচ্চা বলি আমরা, সেই বাচ্চার ক্যাপাসিটি হয় ইনফ্যান্টের ক্ষেত্রে 30 to 50 ml এবং অ্যাডাল্টের ক্ষেত্রে হয় 1 to 1.5 লিটার, একদম 1.5 লিটার পেপসির বোতলের মতো স্টমাকের ক্যাপাসিটি। আচ্ছা, লাস্টলি যদি আমি বলতে যাই যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুইটা অরিফিস, ঠিক না? কি অরিফিস? একদম শুরুতে আমরা বলেছি এটার নাম কি, কার্ডিয়াক অরিফিস আর পাইলোরিক অরিফিস। একদিক দিয়ে খাবার ঢুকবে, একদিক দিয়ে বের হবে। তাহলে এই দুইটা অরিফিস সম্বন্ধে আপনাকে অবশ্যই জানতে হবে এবং পরীক্ষায় এখান থেকে কোশ্চিন আসে। তাহলে কার্ডিয়াক অরিফিস থেকে কী কোশ্চিন আসে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কার্ডিয়াক অরিফিসের লোকেশান। আচ্ছা বলেন, এই কার্ডিয়াক অরিফিস আপনার কোথায় থাকবে? মিড লাইনে, রাইটে নাকি লেফটে? কি মনে হয় আপনার? অবশ্যই লেফটে, ঠিক না? কারণ স্টমাক ইটসেলফ প্রেজেন্ট ইন দ্য লেফট সাইড। ওকে, তাহলে এটা লেফটে থাকলো। আর এই পাইলোরিক অরিফিস কোন পাশে থাকে? পাইলোরিক অরিফিসটা কিন্তু মিড লাইন থেকে রাইটে, কারণ স্টমাক ঘুরে ততক্ষণে রাইটে চলে আসে, ডিউডেনামের এই জায়গাটা। তাহলে এটা থাকে রাইটে। তাহলে এই লেফট রাইটের একটা ঝামেলা আছে, একটা অরিফিস লেফটে, একটা অরিফিস কই গেল? রাইটে। আচ্ছা, এই যে লেফটে গেল, তাহলে এটা লেফটে একটা ল্যান্ডমার্ক আমরা পাবো অবশ্যই, ঠিক না? এই ল্যান্ডমার্কটা কত? এই ল্যান্ডমার্কটাকে বলা হয় 7th কোস্টাল কার্টিলেজ। এই স্ট্রিমটা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা যখন এসবি এর কোনো কোশ্চিন ব্যাংক অথবা ম্যাট্রিক্সের যে কোশ্চিন ব্যাঙ্কগুলো আছে সেটা যখন ফলো করতে যাবেন, দেখবেন এই স্ট্রিমটা ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসছে যে কার্ডিয়াক নচ কোথায় থাকে। তাহলে কোথায় থাকলো? 7th ইন্টারকোস্টাল কার্টিলেজ, লেফট সাইডে। আচ্ছা, যখন কোস্টাল কার্টিলেজের কথা আসলো, অ্যানাটমিতে আরেকটু প্রিপারেশনের জন্য আমি বলে রাখি যে কোরিলেশন খুবই ইম্পর্টেন্ট। সো হোয়াট ডু ইউ মিন বাই দিস কোরিলেশন? যখন আপনি এরকম কোনো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক পাবেন, কাছাকাছি আর কী কী ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল এরকম কোস্টাল মার্জিন ল্যান্ডমার্ক আছে, আপনাকে পড়ে নিতে হবে। তাহলে দেখবেন আপনার একটা ইমপ্রেশন বা পড়াশোনার বাল্কটা অনেক ইজি হবে। ইন্ডিভিজুয়ালি যখন আপনি এগুলো পড়তে যাবেন অনেক ক্লামজি মনে হবে, পরীক্ষার পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না। বা যখন এটা কালমিটিভ করে পড়বেন, একসাথে পড়বেন, তখন একটা বেটার আউটকাম হবে। তাহলে জিনিসটা কেমন, যে এই যে 7 কোস্টাল কার্টিলেজ আমরা বললাম লেফট সাইডে, যেখানে আমরা কী পাই? কার্ডিয়াক নচ অফ স্টমাক পাই। সেম আরেকটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক আছে 9th কোস্টাল কার্টিলেজ অন রাইট সাইড, কোস্টাল কার্টিলেজ অন রাইট সাইড, যেখানে কি যায়? ফান্ডাস অফ গল ব্লাডার। এটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, যেখানে আমরা কি মারফিস সাইন এলিসিট করি অ্যাকিউট কোলেসিস্টাইটিসে। তাহলে এটা হচ্ছে 9 কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে 7 কোস্টাল কার্টিলেজ। তাহলে আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, আচ্ছা আমার বডিতে এই পাশে 7, এই পাশে 9, তাহলে আপনার দুটোই পরীক্ষায় মনে থাকবে। আর এইটা তো খুবই ইম্পর্টেন্ট, পাইলোরিক অরিফিস। এটার ল্যান্ডমার্ক আপনি না পড়ে পরীক্ষায় যেতেই পারেন না। এই পাইলোরিক অরিফিস বরাবর একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক থাকে। মনে করতে পারেন কি কি যায় এদিক দিয়ে? একটা প্ল্যানই তৈরি করা হয়েছে হিউম্যান বডিতে এই জায়গাটা দিয়ে, যে প্ল্যানটা এইভাবে ট্রান্সভার্সলি চলে যায় পাইলোরাস দিয়ে। তাহলে নাম কি হবে? ট্রান্সপাইলোরিক প্ল্যান। সো একটা সিঙ্গেল কোশ্চিন আসে যে হোয়াট আর দ্য স্ট্রাকচার প্রেজেন্ট অ্যাট ট্রান্সপাইলোরিক প্ল্যান। এরকম একটা কোশ্চিন এফসিপিএসে সরাসরি চলে আসে। কী কী স্ট্রাকচার? 8টা-10টা স্ট্রাকচার থাকে। আমি যেমন বলতে পারি লোয়ার বর্ডার অফ দ্য স্পাইনাল কর্ড, পাইলোরাস অফ দ্য স্টমাক, নেক অফ দ্য প্যানক্রিয়াস, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, হাইলাম অফ দ্য কিডনি, হাইলাম অফ দ্য স্প্লিন। লটস অফ স্ট্রাকচার প্রেজেন্ট অ্যাট দ্য ট্রান্সপাইলোরিক প্ল্যান। তাহলে এটা অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে খেয়াল করেন, একটা ছবি দেখে আমরা অনেকগুলো ইনফরমেশান কিন্তু গেইন করতে পারি এবং আপনার পড়াগুলো এইভাবে হইতে হবে। আপনি যখনই ডেসক্রিপটিভ বইতে একটা রিডিং পড়ছেন, স্টমাকের এই আছে, এই পড়ে যাচ্ছেন কার্ভেচার, আপনার কিন্তু ইমপ্রেশন আসবে না। আপনাকে ছবিতে দেখে অথবা হিউম্যান বডিতে কল্পনা করে সেই ল্যান্ডমার্কগুলো ফেলতে হবে।
সো এই ক্ষেত্রে অবশ্যই একটা অ্যাটলাস, এবং আমি যদি আমাদের ম্যাট্রিক্স অ্যাটলাসের কথা বলি, আপনি খেয়াল করেন যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, এটা আপনাকে কীভাবে হেল্প করবে, পাশ দিয়ে কিছু ইম্পর্টেন্ট হিন্টস দেওয়া হচ্ছে আসলে এই ছবিটা দেখে আপনাকে কী পড়তে হবে। যেমন আমরা বললাম পার্টস অফ স্টমাক আপনাকে পড়তে হবে, পাশে লেখা আছে, তাহলে পার্টস কী কী পার্ট, কোন পার্ট কীভাবে ভাগ করা হয়েছে, এই ছবিটা আপনাকে একটা ক্লিন কাট ইনফরমেশান দিচ্ছে, এটা আপনাকে জানতে হবে। অথবা পাশের পয়েন্টটায় লেখা হচ্ছে ক্যাপাসিটিস, যেখান থেকে আমি বিগত বছরগুলো কোশ্চিন আসতে দেখছি। তাহলে ক্যাপাসিটি আমরা জানি বাচ্চা হলে 30, অ্যাডাল্ট হলে 1.5 লিটার। অথবা দেখেন তার পাশে লেখা রয়েছে 3 নম্বর অপশন, অরিফিসেস অফ দ্য স্টোমাক অ্যান্ড দেয়ার লোকেশন। দিস ইজ এ ইম্পর্টেন্ট স্ট্রিম। আপনি যখনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখবেন যে এই স্ট্রিমটা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসছে, যে কার্ডিয়াক নচ, কার্ডিয়াক অরিফিস অ্যান্ড পাইলোরিক অরিফিস স্টোমাকের কোথায় থাকে। তাহলে ছবি দেখার সাথে সাথে যদি আপনি পাশ দিয়ে এরকম পয়েন্ট আউট করে রাখেন যে কী কী জিনিস আপনি পড়লেন, তাহলে দেখবেন অ্যানাটমি পড়াটা কম্পারেটিভলি ইজি হবে। এবং ইজির থেকে যেটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট বা বেশি সুবিধা হবে, সেটা হচ্ছে আপনার অনেক লং টার্ম মনে থাকবে। অ্যানাটমিতে কিন্তু এটা খুবই একটা ভাইটাল জায়গা। দেখা যায় যে আপনি ঠিকই পড়লেন, সব বুঝলেন, সব পারেন আপনি ঠিক ওই দিনটার জন্য, পরের দিন গেলে আর আপনার কিছু মনে থাকে না, আর পরীক্ষা পর্যন্ত আস্তে আস্তে তো কিছুই মনে থাকে না। তাহলে এই যে একটা ইমপ্রেশন ক্যারিংয়ের ব্যাপার আছে, আপনি আজকে জানুয়ারি মাসে পড়া শুরু করছেন, আপনার পরীক্ষা হবে FCPS আইদার জুলাইতে, আপনি জুলাই সেশনে যদি টার্গেট করেন, এই যে 6 মাস আপনাকে মাথায় রাখতে গেলে অবশ্যই এইভাবে ফিগার এবং ফিগার মার্কিং করে পড়তে হবে। দেন দেখবেন একটা গুড ইমপ্রেশন থাকবে ফর লঙ্গার ডিউরেশন। সো আপনি বারবার যেটা বলি যে প্রত্যেকটা, যেমন আরেকটা কোশ্চেন আমি দেখাই স্টমাক থেকে, দ্যাট ইজ স্টমাক বেড। এমন কোনো বছর নাই যে স্টমাক বেডের কোশ্চেনটা আসে নাই, এতটাই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আপনি যদি স্টমাক বেড পড়ে পরীক্ষায় না যান, তাহলে আই থিঙ্ক পরীক্ষায় যাওয়ারই দরকার নেই, অনেকটা এরকম ব্যাপার স্যাপার স্টমাক বেড। তো স্টমাক বেড এগেইন আবার ছবিটা দেখতে হবে স্টমাক বেডের। আর এই যে স্টমাক বেডের একটা ছবি দেখতে পাচ্ছেন অ্যাটলাসে, এখানে দেখলেই তাহলে বোঝা যাচ্ছে যে কী কী স্ট্রাকচার আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রান্সভার্স মেজোকোলন, প্যানক্রিয়াস, স্প্লিনিক আর্টারি, স্প্লিন, লেফট কিডনি, ডায়াফ্রামিক ক্রাস, ঠিক না? তাহলে দোজ আর দ্য স্ট্রাকচার প্রেজেন্ট অ্যাট বিহাইন্ড দ্য স্টমাক হুইচ ইজ নোন অ্যাজ স্টমাক বেড। অথবা এটা বিভিন্নভাবে মনে রাখা যায়। আপনি ম্যাট্রিক্স অ্যাটলাসের বইয়ে যখন দেখবেন যে এইভাবে একটা সূত্র দেওয়া রয়েছে, ডক্টর এস ট্রিকিলস পেশেন্ট মার্সিলেসলি, অথবা ডক্টর এস কে সাহা টেক্স কেয়ার অফ হিস পেশেন্ট, এরকম বেশ কিছু মেমোনিক্স আমরা জানি, আমরা প্র্যাকটিস করছি অলরেডি, তো আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। অথবা যাদের এরকম মেমোনিক্স মনে থাকে না, সূত্র মনে রাখতে কনফিউশনে থাকেন অথবা পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই ছবি দেখার কোনো বিকল্প নেই। তাহলে প্রত্যেকটা ছবি দেখতে হবে এবং ছবির ভিতরেই থেকেই আপনাকে অ্যানাটমি কোশ্চিন পিক করতে হবে। দেন দি অ্যানাটমি উইল বি ইজিয়ার অ্যান্ড লং লাস্টিং। সো এটুকুই, আমি খুব বেশি বড় ভিডিও করব না, জাস্ট একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম যে পার্ট 1-এ, পেপার 1-এর যেটা আমরা ভয় পাই অ্যানাটমি প্রিপারেশন, তাহলে আমরা যদি এইভাবে একটা অ্যাটলাসকে ফলো করি, গুড অ্যাটলাস, এবং অবশ্যই একটা গুড আউটলাইন। হ্যাঁ, এই যে আমি জাস্ট আগের ছবি দেখে আপনাকে বলে দিলাম যে এই জায়গাগুলো আপনাকে পড়তে হবে, এই আউটলাইনটাও খুব দরকার। এই আউটলাইনটা আপনি কীভাবে পেতে পারেন? আইদার আপনাকে সিনিয়র কারো কাছে গাইড নিতে হবে যে আসলে কী পড়তে হয় যারা একদমই বিগিনার, অথবা আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো স্টাডি করতে হবে। আপনি সেক্ষেত্রে ম্যাট্রিক্সের যে মেইন ভলিউমগুলো রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন যে প্রিভিয়াস ইয়ারে আসলে স্টমাক থেকে কী এসেছে, আমাকে কী পড়তে হবে। অথবা SB এর একটা বই রয়েছে ম্যাট্রিক্সের, আপনি চাইলে সেটা ফলো করতে পারেন। তাহলে আপনার আইডিয়া হবে যে সিঙ্গেল বেসড কোশ্চেনগুলো অ্যানাটমিতে কীভাবে আসে বা আমি আসলে কীভাবে প্রিপারেশন নেব। সো আপনারা শুরু করেন এই আউটলাইন দেখে, হয়তো আপনাদের জন্য হেল্পফুল হবে। তারপরেও যদি কারো স্পেসিফিক কোনো সমস্যা হয়, আমরা ম্যাট্রিক্স একাডেমি অলওয়েজ আপনাদের সাথে রয়েছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, উইল ট্রাই টু হেল্প আওয়ার বেস্ট। ওকে, সো টিল দেন ভালো থাকেন, থ্যাংক ইউ অল।